সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলবো আজকে এশিয়ার মঞ্চে বাংলাদেশ। আগেই পরিচয় করিয়ে দিয়েছে আপনাদের সঙ্গে আমাদের দুই অতিথি। বাংলাদেশের অধিনায়ক আফিদা খন্দকার আছেন আমাদের সঙ্গে এবং দলের সদস্য স্বপ্নরানী আছেন। এশিয়ার মঞ্চে নিয়ে গেছে বাংলাদেশের এই দলটি, বাংলাদেশকে গর্বিত করেছে। গত মধ্যরাতে তারা এসছে, তারপরও আমাদের আমন্ত্রণে সারা দিয়ে আজকে স্টুডিওতে এসছে, সেজন্য ধন্যবাদ জানাই আপনাদের দুজনকেই। এবং দর্শক, আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। মেয়েদেরকে নিয়ে, মেয়েদের ফুটবল নিয়ে যে কোনো প্রশ্ন অথবা মতামত আমাদের সঙ্গে আপনারা শেয়ার করতে পারবেন। প্রথমেই অভিনন্দন আরও একবার বাংলাদেশকে এশিয়ার মঞ্চে নিয়ে যাওয়ার জন্য। আফিদার কাছে জানতে চাই যে আফিদা, একদম সত্যি করে বলবেন যে যাওয়ার আগে আপনারা কি ভেবেছিলেন মন থেকে যে এটা সম্ভব? যাওয়ার আগে এটা ভাবি নাই, কিন্তু আমাদের লক্ষ্য ছিল যে যেভাবে হোক এবার আমাদের কোয়ালিফাই করতে হবে। তো এই সুযোগটা এসেছে। আমরা সবসময় চাইতাম যে সাউথ এশিয়া না, এশিয়াতে যেন আমরা আমাদের নামটা লেখাতে পারি। তো সেই সুযোগটা এসেছিল আর আমরা কাজে লাগাতে পেরেছি, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। আচ্ছা, আমরা ম্যাচগুলো নিয়ে আলোচনা করব নিশ্চয়ই। একটা কথা জানতে চাই যে বাংলাদেশের ক্যাপ্টেন্সি করাটা আসলে কেমন আপনার জন্য? মানে একটু প্রেশার, নাকি একটু যে পরিস্থিতিতে আপনি নিয়েছিলেন তারপরে এখন সাকসেস চলছে, মানে সেই জায়গাটায় আপনার কাছে কেমন লাগছে? এটা ভালোই লাগতেছে, কারণ বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া। তো এটা পুরোটা ফেডারেশনের কৃতিত্ব, তারা আমাকে দায়িত্ব দিয়েছে। আর আমাদের টিমটা যেভাবে ছিল, এখন বর্তমানে যে টিমটা আছে, একটা সুন্দর একটা টিম, সমন্বয় একটা ভালো টিম আমাদের। তো এই টিমটার স্পিরিট যে এত ভালো, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর আশা করতেছি সামনেও এর চেয়ে আরো ভালো কিছু হবে। এই স্পিরিটের রহস্য কি, একটা কথা বলতে গেলে কি রহস্য? কোচ আমাদেরকে যেভাবে দেখাচ্ছে আমরা সেভাবেই করতেছি। আর আমাদের সবার ভেতরে একটা কাজ করতেছিল যে যেভাবেই হোক আমাদের এবার কোয়ালিফাই করতে হবে। তো এইটাই আমাদের মূল স্পিরিট ছিল, যে আমাদের এবার কোয়ালিফাই করতেই হবে। স্বপ্নের কাছে জানতে চাই যে আপনি আসলে নিজে কি ভেবেছিলেন আর টুর্নামেন্ট শেষে কি ভাবলেন বাছাই পর্ব, মানে আপনি কি ভেবেছিলেন আফিদার আমাদের মতোই? সবারই অবশ্য মায়ানমারে যাওয়ার আগে আমাদের সবারই টার্গেট ছিল, যেহেতু এটা ফুটবল, একটা টিম বন্ডিং এর ব্যাপার আছে। সেহেতু সবার মধ্যে মন মানসিকতা ছিল যে এবার যেভাবেই হোক মায়ানমারে যাই আমাদের কোয়ালিফাই করতেই হবে। তো সবার মধ্যে এটা কাজ করতেছিল। আর কোচ যেভাবে আমাদের প্র্যাকটিসে সবসময় ইনফরমেশন করছেন, আমরা সবসময় সেগুলো করার চেষ্টা করছি এবং টিম বন্ডিং আমাদের ভালো ছিল, বিধায় আমরা এ পর্যন্ত আসছি। আর এখানে শুধু আমাদের অক্লান্ত পরিশ্রম না, কোচ যারা আছে, ফেডারেশনের সবাই সদস্য যারা আছেন, ওনাদেরও অনেক দিনের এটা আশা এবং সেটা আমাদের বড় অর্জন। এটা শুধু আমাদের জন্য না, পুরো দেশবাসী এবং যারা আছে সবারই অর্জন। অবশ্যই। আমি একটু মানে আমার নিজের জানার জন্য কৌতূহল যে বাহরাইন, মিয়ানমার র্যাঙ্কিং আমাদের চেয়ে এত এগিয়ে, তাদের সঙ্গে ম্যাচটা এত দাপুটে পারফরমেন্স বাংলাদেশ কিভাবে খেললো? মানে ওরা কি আসলে দুর্বল হয়ে গেছে, নাকি আমরা আসলে কোনো চেঞ্জ এনেছি আমাদের খেলায়, নাকি আসলে এই র্যাঙ্কিংটা আসলে একটা বাইরের জিনিস, এটা আসলে কোনো প্রভাব ফেলে না খেলায়? আমাদের আমরা এভাবে ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ পাই না, এই জন্য আমাদের র্যাঙ্কিংটা পিছিয়ে। এখন ওরা প্রতিটা ফ্রেন্ডলিতে ওরা খেলে, ফিফা উইন্ডোতে খেলে, এই জন্য ওরা ভালো করলেও র্যাঙ্কিং ভালো থাকে, খারাপ করলেও মোটামুটি থাকে। আমাদের খেলার সুযোগটা এতদিন হয় নাই। এখন আমাদের প্রেসিডেন্ট স্যার আসার পর থেকে যে এই বছরই আমরা কতগুলা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছি, তারপর আমাদের 5 ধাপ র্যাঙ্কিং এগিয়েছে। তো র্যাঙ্কিং এখন মনে হচ্ছে র্যাঙ্কিং কোনো কিছু না আসলে। হ্যাঁ, আমরা যেভাবে জর্ডান, ইন্দোনেশিয়ার সাথে ড্র করেছি, এখন মায়ানমারকে হারালাম, তো র্যাঙ্কিং আমাদের কাছে এখন কিছু মনে হচ্ছে না। আমরা যদি সুযোগ পাই আমরা ভালো কিছু করতে পারবো। আচ্ছা, র্যাঙ্কিং কোনো কিছুই ম্যাটার করে না? মানে মিয়ানমারের সঙ্গে নামার আগে কি আপনাদের এমন কিছু মনে হয়নি যে তারা 76 ধাপ এগিয়ে আমরা বলছি, কিংবা অনেক এগিয়ে আমাদের চেয়ে শক্তিতে ভালো তারা, এবং এশিয়ার ওয়ান অফ দ্য সেরা তারকা তাদের দলে আছে, সেরকমটা আমরা বলছিলাম? আপনাদের নামার আগে তেমনটা কিছু মনে হয়েছে কিনা? অবশ্য মায়ানমারের সাথে খেলার আগে সবার ভিতরে একটা মানে কাজ করতেছিল, ভয় ভয় কাজ করতেছিল, বা সবার মধ্যে জেদ ছিল যেভাবে হোক ম্যাচটা বের হতে হবে। তো মায়ানমারে গ্যালারিতে অনেক দর্শক ছিল। তো স্যার ম্যাডামরা আমাদের সবসময় বলতো যে এসব কিছু মনে করবো না, তোমরা তোমাদের সেরাটা দিবা, নিজেদের বেস্টটা দিবা, এবং সবার মধ্যে কনফিডেন্স ছিল যে আমরা যেভাবে হোক ম্যাচ উইন করতে পারবো। তো সবাই মাঠে যে যার বেস্ট সেরাটা দিছে। তো সবার আর কি
ক্লান্ত পরিশ্রমী এটাই হয়েছে। মানে ম্যাচটা কি আপনারা জিততে চেয়েছিলেন না ড্র করতে চেয়েছিলেন? যে না, draw- অবশ্যই টার্গেট ছিল জিতার, এবং কোচ প্লেয়ার সবার মধ্যে কনফিডেন্স ছিল যে আমরা জিততে পারবো আজকে ম্যাচটা। আচ্ছা, মিয়ানমারের সঙ্গে ম্যাচ নিয়ে আপনার কোনো মানে স্মৃতি কিংবা ওই ম্যাচের আগে প্লেয়ারদেরকে আপনি কি বলেছিলেন যদি আমাদেরকে একটু বলেন? না, আমাদের সবার ভিতরে একটা কথা কাজ করতেছিল যে আর্থিক সমস্যার কারণে আমরা কিন্তু মিয়ানমারে খেলতে যেতে পারি না এক সময়। তো ওই জেদটা আমাদের ভেতরে ছিল যে ওই সময় আর্থিক সমস্যার কারণে যেতে পারি না, আজকে যেহেতু আসতে পেরেছি এবার যেভাবেই হোক আমাদের মিয়ানমারকে হারাইতেই হবে। আচ্ছা, এটা আমাদের ভেতরে কাজ করতেছিল। মানে মিয়ানমার ম্যাচের ক্ষেত্রে। হ্যাঁ। আর মাঠে নামার পর কি মনে হয়েছে যে মিয়ানমার, আমরা যেটা বলছি যে শক্তিতে মিয়ানমার এগিয়ে, আমরা বাইরে থেকে ধারণা করি, আপনাদের কি তেমনটা মনে হয়েছে পারফরমেন্সে? আমার কাছে মনে হয়েছে দুই টিমই সমান সমান তাই ছিল, কারণ ওরাও অ্যাটাক করছে আমরাও অ্যাটাক করছি, ওরাও সুযোগ পেয়েছে আমরাও সুযোগ পেয়েছি, কিন্তু এই ম্যাচগুলোতে কি হয় যারা সুযোগ কাজে লাগাতে পারে তারাই কিন্তু জিতে যায়। এজন্য আমাদের ঋতপুর কথা না বললেই নয়, একদমই তার তাই। জোড়া গোল। তো আল্লাহ চেয়েছেন বলেই হয়েছে, এটা আমি বিশ্বাস করি। আল্লাহ যদি না চেত তাহলে আমরা হয়তো না জিততে পারতাম না। তো সমস্ত শুকরিয়া আল্লাহর কাছে। আর হচ্ছে আমি ফেডারেশনের কিছু কর্মকর্তা, তারপরে ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির মেম্বার যারা আছে, তারপর আমাদের প্রেসিডেন্ট স্যার ফাহাদ করিম স্যার, আর যার কথা না বললেই নয় কিরণ ম্যাডাম, অক্লান্ত পরিশ্রমের ফল আমরা যখন আরব আমিরাতে গিয়েছিলাম তখন আছে ফাহাদ স্যারও আমাদের সাথে গিয়েছিল, হোটেল থেকে শুরু করে মাঠ পর্যন্ত উনি আমাদের সাথে ছিল। আর কিরণ ম্যাডাম তো প্রতিনিয়ত উনি আমাদের সাথে কাজ করেই চলেছে, প্রত্যেকটা গেমের আগে উনি ফোনে কথা বলে আমাদেরকে সাহস দিত, আর হচ্ছে উনি জানাইতো যে কিভাবে কি করতে হবে। তো এই জিনিসগুলোর কারণেই আজকে আমাদের এত সাফল্য। মানে সবাই আপনাদের নিয়ে যেভাবে গর্ব করছে, মানে সেটা আসলে সত্যি প্রশংসনীয়। আমরা বলতে চাই গত মধ্যরাতে আসার পরে মানে কেমন লেগেছে যে মধ্যরাতে এরকম একটা সংবর্ধনা বাংলাদেশে আমি এরকম কোনো ক্ষেত্রেই দেখিনি। খেলাধুলা শুধু না, কোনো ক্ষেত্রেই এরকম মধ্যরাত রাত 2:30 3টার দিকে একটা সংবর্ধনা হচ্ছে। এটা আমরাও ভাবি নাই যে এত রাতে হচ্ছে এত সুন্দর একটা আয়োজন করবে ফুটবল ফেডারেশন। তো ফুটবল ফেডারেশনের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমি যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আর আয়োজনটা করা হয়েছে বিশেষ কারণ হচ্ছে ঋতু অপর মনিকাপুকে ভুটানে চলে যেতে হয়েছে আজকে সকালে। তো এখন টিমের মেম্বার ছাড়া যদি এই সংবর্ধনাটা দেওয়া হয় তাহলে আমাদের কাছেও খারাপ লাগতো, তাদের কাছেও খারাপ লাগতো যে তাদের ছাড়া কিভাবে সম্ভব। তো এই ডিসিশনটা আমার খুব ভালো লেগেছে যে মধ্যরাতে একটা নতুন একটা জমজমাট একটা অনুষ্ঠান। মানে স্বপ্না কি চমকে গেছেন নাকি এরকম এসে যে মধ্যরাতে? আপনারা তো জানতেন কিছুটা, কিন্তু তারপরেও যাই হোক, আমার জানা মতে এটা মনে হয় প্রথম বাংলাদেশে এমন মানে প্রথম। মধ্যরাতে এভাবে আমাদের সংগঠিত করছে। ওখানে যারা উপস্থিত ছিল তো ওনাদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, এবং ওনারা যেভাবে মানে দেশের সব হচ্ছে আলট্রাস গ্রুপ আর অনেক গ্রুপ আছে, ওনারা যেভাবে আমাদের সাপোর্ট দিয়ে আসেন, এবং আমরা চাইবো ভবিষ্যতেও যাতে এভাবে সাপোর্ট দিয়ে আসেন। আচ্ছা, ভবিষ্যতের সাপোর্টের কথা যেহেতু আসলো, ভবিষ্যতের কথাও আসলো যে এশিয়ার মঞ্চে আমরা পৌঁছে গেছি। আপনারা কালকেও বলছিলেন কিংবা মিয়ানমার থেকেও বলছিলেন যে এশিয়ার মঞ্চের পরের ধাপ আপনারা ওয়ার্ল্ড কাপ যেতে চান। মানে এশিয়ার মঞ্চটা যতটা সহজে এসেছে, বিশ্বকাপ কি ততটা সহজে আসবে? কিংবা বিশ্বকাপ স্বপ্নটা বলা সহজ, করাটা কি আসলে সহজ? মানুষ চেষ্টা করলে সবই পারে। এখন আমরা আমাদের চেষ্টা চালিয়েছি দেখে আমরা আজকে এশিয়াতে যেতে পেরেছি। এখন আমাদের চেষ্টা থাকবে যে হচ্ছে প্রথমে অলিম্পিক, তারপরে বিশ্বকাপ। যেহেতু অলিম্পিকে আমরা থাকতে পারবো যদি টপ 8-এর মধ্যে 8-এর থাকি। মধ্যে সেরা যেতে পারলে, তারপরে হচ্ছে ওয়ার্ল্ড কাপ। তো প্রথমে আমাদের নিশ্চিত করতে হবে অলিম্পিক, তারপরে হচ্ছে বিশ্বকাপ। আস্তে আস্তে এগোতে হবে, একদিনে তো আর এই সাফল্য আসবে না। যেটা এখন এই সাফল্য এসেছে 10-15 বছর ধরে। আর যারা ফুটবলটা শুরু করেছে তাদেরকে ধন্যবাদ না দিলেই নয়, কারণ তারা যদি শুরু না করতো তাহলে আমরা এত দূর আসতে পারতাম না। তো তারা শুরু করেছে দেখে সেই 9 সাল থেকে এখনো পর্যন্ত কিন্তু চলছে। সাফল্য এখন আসছে 10-15 বছর পরে। তো আস্তে আস্তে যাব আমরা, আস্তে আস্তে ইনশাল্লাহ বিশ্বকাপে যাব। আচ্ছা, তার মানে এইবারেরটায় লক্ষ্য কি এশিয়ান কাপে? যদি আমি বলি যে মার্চে যে অস্ট্রেলিয়াতে টুর্নামেন্ট হবে, আমাদের গ্রুপিং তো এখনো হয়নি, অপোনেন্ট শক্তিশালী হবে এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, অনেক শক্তিশালী দলগুলোই পড়বে। সেই জায়গাটায় আমরা কি এবার কোনো চ্যালেঞ্জ নিতে চাই? হ্যাঁ, আমরা সবসময় চ্যালেঞ্জ নিতে চাই, আর চ্যালেঞ্জ যারা দেয় আমরা অ্যাকসেপ্ট করি। তো এটা হচ্ছে ভালো আমাদের যে ঋতবু ওই দিন কালকেই বলছে যে হচ্ছে বাংলাদেশের মেয়েরা হচ্ছে কোনো কিছুতে ভয় পায় না।
তো আমরাও কোনো কিছুতে ভয় পাই না। আর আমরা হচ্ছে এখন অলিম্পিকে নজর রাখবো প্রথমে। মানে প্রথমে অলিম্পিকে নজর রাখতে চান, খুবই বাস্তবসম্মত প্ল্যান। মানে ওয়ার্ল্ড কাপের আগে অলিম্পিক 8 দলের মধ্যে, সেখানেও ওয়ার্ল্ড কাপের সুযোগ কিন্তু থাকবে, 8 দলের মধ্যে থাকলেও ওয়ার্ল্ড কাপের সুযোগটা থাকবে। স্বপ্নার কাছে জানতে চাই যে বলা সহজ, কিন্তু আসলে এশিয়া কিংবা দক্ষিণ এশিয়া কিংবা এই অঞ্চলের দেশগুলোর বাইরে, জাপান, কোরিয়া কিংবা চায়না, আমরা তাদের মেয়েদের ফুটবল তো আসলে অনেক এগিয়ে। অস্ট্রেলিয়া, তাদের মেয়েদের ফুটবলের সাথে আমাদের আসলে লড়াই করতে হবে যদি এশিয়া কাপে আমরা ভালো খেলতে চাই। সেটার জন্য এই 6 মাস সময়টা আসলে কতটুকু, 6 মাস কিংবা 8 মাস কতটুকু আসলে মানে অনেক সময় কিনা এই সময়টুকু? অনেক সময় বলতে অনেক সময়, কারণ আমরা হচ্ছে যতটুকুই 6 মাস সময় পাই না কেন, এইটুকুর মধ্যে আমরা আমাদের পারফরমেন্স আরও আপ করতে চাইবো। এবং কষ্ট তো করতেই হবে, যেহেতু ফুটবলটা কষ্টেরই খেলা। তো প্র্যাকটিস আমরা কন্টিনিউ করতেই থাকবো এবং চাইবো আরও ভালো কিছু করতে, পারফরমেন্স আপ করতে। এবং আপনাদের তো আসলে বিশ্রামের কোনো সুযোগ নেই। আমি আলোচনা করছিলাম একটু আগে যে এই এশিয়ান কাপের বাছাই শেষ হয়েছে, আগামী সপ্তাহ থেকে শুরু হবে সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ, তারপরে এফসি আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ, আর কেউ কেউ এই দলের খেলবে সাফ আন্ডার-17 এবং এফসি আন্ডার-17। মানে এই বছরে আরও 4টা টুর্নামেন্ট অনেককেই খেলতে হবে। এত খেলা কি আসলে বিরক্তির কারণ হয় কিনা অনেক সময়? না, আগে কি হতো, আমরা হচ্ছে খেলার সুযোগ পেতাম না। জি। আর এখন হচ্ছে এত খেলা, তো খুবই ভালো লাগতেছে যে বছরের 5টা 6টা টুর্নামেন্ট আমরা খেলতে পারতেছি। তো এটাই আমাদের কাছে অনেক বড়। কিন্তু একটু বিরক্তি লাগে না এই যে ঢাকায় বন্দি থাকতে হয়, ফুটবল ফেডারেশনে মানে ক্যাম্পে, বাড়ি যাওয়ার সুযোগটা কম, মানে মানুষ তো আমরা। তারপরেও যেহেতু আমরা প্রফেশনাল ফুটবলার, তো এগুলা হচ্ছে সাইডে রেখে কিন্তু আমরা হচ্ছে ফুটবলটাকে এগিয়ে রেখেছি। দেশের জন্য আমরা ফুটবল খেলতেছি, দেশকে যেন আমরা বিশ্বমঞ্চে তুলে ধরতে পারি, এটার জন্য আমরা ফুটবল খেলতেছি। আর হচ্ছে আমরা ঈদের ছুটিতে বাসায় যেতে না পারি বা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান নাই যেতে পারি, কিন্তু আমরা যে সবাই একসাথে থাকি, এটারও একটা আলাদা আনন্দ আছে। আচ্ছা এই জন্য আর কি হচ্ছে বাকিগুলা মনে থাকে না। আচ্ছা, বাকিগুলো সব ভুলে যান। এবারে ঈদেও তো আপনাদের বাড়ি যাওয়ার খুব একটা সুযোগ মেলেনি। না, সুযোগ হয়নি। মানে সুতরাং অনেকটা দিন ধরে আপনারা একসাথে ক্যাম্পে রয়েছেন। যেটা বললেন যে দেশকে সাফল্য এনে দিতে পারলেই ভালো লাগে। এবার এশিয়ার মঞ্চে যাওয়ার পর, মিয়ানমারকে হারানোর পর, মানে প্রথম অনেক মেসেজ নিশ্চয়ই পেয়েছেন, অনেক শুভেচ্ছা পেয়েছেন। কারটা আলাদা করে মনে আছে, কোন ঘটনাটা মনে আছে? বাবা মারটাই মনে আছে, কারণ গ্রুপে একসাথে যখন আমরা কথা বলছিলাম, তখন সবাই বাবা মা বোন একসাথেই হচ্ছে কংগ্রাচুলেশন জানাচ্ছিল। তো ওইটাই সবচেয়ে বেশি ভালো লাগছিল। মানে পরিবারেরটাই সবচেয়ে বেশি। হ্যাঁ। তারপরে তারপরে তো অনেক ফ্যান্স আছে, তারা তো কংগ্রাচুলেশন জানাইছে, আত্মীয় স্বজন সবাই সবাই খুব খুশি। দেশের মানুষ যেভাবে আমাদেরকে সাপোর্ট দিছে, ওই সাপোর্ট আমরা কখনো ভুলবো না। আর হচ্ছে ওনাদেরকে বলবো যেভাবে সাপোর্ট করতেছে ওভাবে যেন আমাদেরকে সাপোর্ট করে। স্বপ্নার কাছে কার মেসেজ সবচেয়ে বেশি ভালো লেগেছে? অবশ্যই শুরু থেকে আমার ভাই, আমি মানে মিয়ানমারের সাথে খেলার পর, ম্যাচ জেতার পর হোটেলে গিয়ে ফোন চেক করেই প্রথমে আমার ভাই আমাকে কংগ্রেস জানাইছে। জি। তারপর অনেক ফ্যান আছে, স্যার আছে, ওনারা সবাই কংগ্রেস জানাইছে। তো অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই ভালো লাগার কারণ আমরা যেহেতু অনেক কষ্ট করে ম্যাচগুলো জিতছি, এবং ওনারা যে কংগ্রেস জানিয়েছে, এগুলো আসলে আমাদের অনেক ইন্সপায়ার করে ফিউচারের জন্য, যাতে আমরা ভালো কিছু করতে পারি। তো ওনারা যেভাবে আমাদের ইন্সপায়ার করে এবং সাহস যোগান যে আরও ভালো কিছু করতে হবে সামনে, তো এগুলো আমাদের ভালো লাগা কাজ করে এবং নিজেদের মধ্যে যে দানে যে সামনে আরও ভালো কিছু করতে হবে। তেমনই একজন ফ্যান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, নারী ফুটবল নিয়ে কথা বলতে চান। দর্শক, আপনার পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো, জি বলেন। আমার প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ ফুটবল দল তো বাংলাদেশের জন্য অনেক সম্মান বয়ে নিয়েছে। তারা টানা 2বার সাবজয় করেছে, এখন আর এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে। কিন্তু বিভিন্ন জায়গায় তো বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন নিউজ পাওয়া যায় যে তারা তাদের যোগ্যতা অনুযায়ী তারা কি যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা ফেডারেশন পায়। কারণ যেমন নিউজ বের হয়েছে যে তাদের জন্য যে 2 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল ভারতের থেকে, এখন না খুব সম্ভবত তারা সেটা পাননি। এই বিষয়ে তাদের আসলে কি মনে হয়, এটা কি? ধন্যবাদ আপনাকে। তারা তাদের যোগ্যতা অনুযায়ী আসলে পারিশ্রমিক বলি কিংবা পুরস্কার বলি পায় কিনা সেটা আপনার প্রশ্ন। পুরস্কারের আসলে যেহেতু কোনো গণ্ডি নেই, সেটা তো আসলে
সীমাবদ্ধতার মধ্যে আটকে রাখা যায় না, কিন্তু তারপরও নিশ্চয়ই তারা পায় অনেকই, আবার অনেক কিছুই হয়তো বা পায় না। সেই পাওয়া না পাওয়ার আক্ষেপ তো নিশ্চয়ই রয়েছে, আমরা সেগুলো নিয়েও কথা বলবো। আফিদার কাছে জানতে চাই যে আফিদা, মানে আমরা এই দলে, মানে আপনি সাফল্যের জন্য কোচের কথা বলছিলেন যে কোচের একটা বড় অবদান রয়েছে, প্লেয়ারদের মধ্যে কাউকে কি এগিয়ে রাখবেন? প্লেয়ারদের মধ্যে এটা হচ্ছে টিম ওয়ার্ক। একটা টিমে যদি সবাই ভালো খেলে তাহলে পুরো টিম জিতবে, একজন ভালো খেললে টিম জিতবে না। এজন্য আমি সবাইকে এগিয়ে রাখতে চাই, কারণ পুরো দল, আমরা যে 23 জন মাঠে গিয়েছেন, হয়তো স্কোয়াডে গিয়েছেন। 11 জন খেলেছে, কিন্তু স্কোয়াডে 23 জন ছিল। আমাদের কোচিং স্টাফ সহ আমাদের ফেডারেশনের যারা রয়েছে, আমাদের পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করতেছে, তারা সবাই মিলে আজকে আমাদের এই সাফল্য। অবশ্যই, মানে অধিনায়ক হিসেবে একদম পুরো দলকেই এগিয়ে রাখলেন। তারপরেও আমি যদি বলি যে এই টুর্নামেন্টেও ঋতুপর্ণার 5টি গোল মানে আলাদা করে নজরে কেড়েছে, এবং অনেকগুলো গোলই আসলে অসাধারণ, মানে বাইরে থেকে, বক্সের বাইরে থেকে যেভাবে তিনি শট নিয়ে, বা পায়ের শট নিয়ে গোল করেছেন। ঋতুপর্ণার সাথে কথা হয়েছে নিশ্চয়ই আপনাদের, মানে ঋতুপর্ণার আসলে লক্ষ্যটা কোথায়, কিংবা কোথায় থামতে চান? তিনি আজকে নেই, ভুটান চলে গেছেন, না হলে তার সাথে আমরা সরাসরি জানতে পারতাম। আপনাদের মাধ্যমে জানতে চাই যে ঋতুপর্ণা কি এই দলের ওয়ান অফ দ্য কি প্লেয়ার আপনার মনে হয়? দুজনের কাছে এই প্রশ্ন, আগে স্বপ্না উত্তরটা দিবে। অবভিয়াসলি উনি বর্তমানে যে অবস্থায় আছে আমরা তো বলবো নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান। হ্যাঁ, উনি কি বর্তমানে দক্ষিণ এশিয়ার নাম্বার ওয়ান বলা যাবে? যদিও দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার তিনি হয়েছেন অলরেডি, সাফের বেস্ট ফুটবলার। জি, আপনারা তো জানেন সবাই তো, মায়ানমারে উনি অনেক ভালো দুর্দান্ত পারফরমেন্স করছে, ওনার হচ্ছে টিমের জন্য অনেক বড় অবদান আছে। তো অবশ্যই সব মিলে বলবো ভালোই সব কিছু। আচ্ছা, আফিদা, ঋতুপর্ণাকে নিয়ে কি বলবেন? উনি ওনার মতো প্লেয়ার বাংলাদেশে এখনো হয় নাই। উনি যেভাবে হচ্ছে লেফট ফুটে খেলে, আমাদের লেফট ফুটের হচ্ছে প্লেয়ারের সংখ্যা কম। খুবই কম। তো উনি যেন সামনে আরো এগিয়ে যায়, আমি সেই দোয়া করি সবসময়। হচ্ছে উনি যেন আরো এশিয়াতে, আরো এশিয়ার বাইরেও গিয়ে যেন উনি ভালো কিছু করতে পারে, আমি সবসময় এটাই চাই। আচ্ছা, দর্শকদের প্রশ্ন ছিল আপনাদের পুরস্কার আপনারা চান কিনা, কোনো কিছু চান কিনা, আমরা এর উত্তরটা জানতে চাই। আরও একজন দর্শকের ফোন নিব, তার আগে পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আমার নাম আবির। জি। এশিয়ান কাপ কবে অনুষ্ঠিত হবে আর বাংলাদেশের প্রতিপক্ষ কি কি হতে পারে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এশিয়ান কাপ মার্চে হবে অস্ট্রেলিয়াতে, কিন্তু এখন পর্যন্ত প্রতিপক্ষ কে হবে সেটা নির্ধারিত হয়নি। 12টি দল খেলবে 3 গ্রুপে ভাগ হয়ে, সেটা এখন পর্যন্ত নিশ্চিত, কিন্তু কারা কোন গ্রুপে খেলবে সেটা এএফসির একটি ড্র অনুষ্ঠিত হবে আমি কয়েক মাসের মধ্যেই, তারপরেই আসলে জানা যাবে বাংলাদেশের প্রতিপক্ষ কে। আফিদা এবং স্বপ্নার কাছে প্রশ্ন যে কি পুরস্কার আপনারা চান, ফুটবল ফেডারেশন, সরকার, দেশ, কারো কাছে? আমরা সেই উত্তরটা জানবো। একটু সময় দিলাম আপনাদেরকে ভাবার। একটা ছোট্ট বিরতি নিচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকবেন। দেখছেন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। আমরা কথা বলছি এশিয়ার মঞ্চে বাংলাদেশ নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আমাদের সঙ্গে আছেন দলটির অধিনায়ক আফিদা খন্দকার, এবং আমাদের সঙ্গে আছেন আরও ওই দলের সদস্য স্বপ্না রানী। আমরা বিরতির আগে প্রশ্ন ছিল যে আপনারা কি চান এই পুরস্কার হিসেবে এশিয়ার মঞ্চে যাওয়ার জন্য? আপনাদের নিজেদের কোনো চাওয়া আছে কিনা? ফেডারেশন থেকে পুরস্কার দিবে, সরকার থেকেও হয়তো দিবে, কিন্তু আপনাদের নিজেদের কোনো চাওয়া আছে কিনা, দেশ, সরকার, ফেডারেশন, কারো কাছে? আগে স্বপ্না রানী। আগে আফিদা বলবে। আচ্ছা, ঠিক আছে। আমরা যখন দ্বিতীয়বার সাব জিতে আসার পরে আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা একটা জিনিস চেয়েছিলাম, কিন্তু এটা আমরা এখনো পাই নাই। জানি না উনি এটা কি করতেছে। তো আবারও ওনার কাছে চেয়েছিলাম যে হচ্ছে আমাদের হচ্ছে একটা ফ্ল্যাট অথবা প্লট দেওয়ার জন্য, কারণ হচ্ছে আমরা যখন দেশে কোনো খেলা খেলি তখন আমাদের বাবা মা আত্মীয় স্বজন অনেকে এসে খেলা দেখতে চায়, কিন্তু থাকার ব্যবস্থা থাকে না। তো এই জন্যই আর কি হচ্ছে সবাই চেয়েছিলাম আমরা যে একটা ফ্ল্যাট অথবা প্লট যদি তারা আমাদেরকে দেয়, কারণ অনেকেই দেশে অনেকেই কিন্তু পেয়েছে এরকম। তো এই জন্য আমরাও আশা করি যে হচ্ছে আমরাও যদি কিছু পাই সরকার থেকে। আচ্ছা, এটা একটা চাওয়া। স্বপ্না, এখন তো বলার সুযোগ আছে। অবশ্য উনি যেটা বলে সেটা আমরা চেয়েছিলাম প্রধান উপদেষ্টার কাছে।
তো সামনে যেহেতু আমরা এশিয়ান কাপে যাব, আরও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট স্যার ওনাদের কাছে চাওয়া পাওয়া থাকবে, যেহেতু সামনে এশিয়ান কাপ খেলা একটা বড় ম্যাচ। তো আমরা চাই যে এই গেমের মধ্যে যাতে আমাদের বাইরের দেশে কোনো হচ্ছে গিয়ে ক্যাম্পাসে মানে ট্রেনিং সেশন করার সুযোগ করে দেয়, বা আরও অন্যান্য ভালো টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ করে দেয়, তাহলে ভালো হবে। অলরেডি কিন্তু তুরস্ক আগ্রহ দেখিয়েছে, আমাদের ক্রীড়া উপদেষ্টা গিয়েছিলেন তুরস্কে আগস্ট সেপ্টেম্বরে মেয়েদের সঙ্গে খেলতে চায়, এমন একটা কথাও কিন্তু আমরা শুনেছি। তুরস্ক কিন্তু র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে, মিয়ানমারের মতোই। জি। মানে সেটা নিশ্চয়ই আপনাদের জন্য একটা বড় সুযোগ হয়ে আসবে তুরস্কের মতো দলের সাথে খেলা, ইউরোপের একটা দল। হ্যাঁ, আমাদের যদি ফুটবল ফেডারেশনের সাথে যদি সরকারও যদি আমাদেরকে সাপোর্ট দেয় এভাবে, যেহেতু আমাদের ক্রীড়া উপদেষ্টা মহোদয় যেভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, আমাদের খেলার সুযোগ করে দিচ্ছে, তো এভাবে যদি আমাদেরকে পুরো দেশ যদি সাপোর্ট দেয় তাহলে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো আরও। অবশ্যই। আমরা একদম শেষের দিকে একটু জানতে চাই যে এই পুরো টুর্নামেন্টে মানে এশিয়ান কাপ বাছাইয়ের কোনো ঘটনা কি আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান, যেটা ঘটেছে আপনাদের সঙ্গে, ভালো লাগা হোক, খারাপ লাগা হোক, কিংবা মজার হোক, এমন কোনো ঘটনা ঘটছে দুজন মিলেই কোনো একটা? মজার ঘটনা কি ঘটছে? মাঠে কিংবা মাঠের বাইরে মজার ঘটনা তেমন বেশি ঘটে নাই, কারণ সবাই কোনো হচ্ছে serious আমরা ঘটনাই বলেন। সিরিয়াস ঘটনা, মজার ঘটনা সবচেয়ে আনন্দের ছিল যে আমরা মায়ানমারকে হারানোর পরে যখন বাসে আমরা সবাই একটু আনন্দ উল্লাস করছিলাম, ওইটাই হচ্ছে সবচেয়ে বেশি মজা ছিল। আর আমাদের একটা আফসোস হচ্ছে যে যদি মায়ানমারের সাথে খেলাটা যদি শেষে হতো তাহলে আমাদের উদযাপনটা ভালো হতো। আমরা মায়ানমারের সাথে সেকেন্ড ম্যাচ জিতছি, কিন্তু পরে আরেকটা ম্যাচ ছিল, তো এই জন্য আমরা ভেবে উল্লাস করতে পারি না, এটা হচ্ছে আমাদের আফসোস রয়ে গেছে। মানে আপনারা কি উল্লাস করতে চেয়েছিলেন নাকি সবসময় নিজেদের মধ্যে সেই উল্লাসটা রাখতে চেয়েছিলেন? সবাইকে তো দেখাতেও চাননি। মাঠেও দেখেছি আমরা খুব বেশি উল্লাস কিন্তু আপনারা করেননি কোনো ম্যাচেই, মানে কারণটা কি স্বপ্না? মাঠে উদযাপন করুন, কিন্তু মায়ানমারের সাথে জেতার পরে আমরা বাসে একটু বক্সের সাথে একটু সবাই উল্লাস করতেছিলাম আর কি। বা বাসে উল্লাস করছিলেন। মায়ানমারের ম্যাচটা যদি লাস্টে হতো আপনি বলছিলেন, তাহলে টেনশনটাও তো একটু বাড়তো, আরও 2-3 দিন যে বাংলাদেশ কোয়ালিফাই করবে কি করবে না, সেই জায়গাটায় তো একটা টেনশন থেকে যেত। টেনশন এমনিতেও থাকতো, কারণ খেলা তো খেলতেই হবে, এখন যার সাথেই খেলি না কেন, আমরা যদি জেতার হয় তাহলে জিতবো, হারার হইলে হারবো, আমাদের চেষ্টা তো আমরা চালিয়ে যাব। এজন্য আর কি মায়ানমারের সাথে খেলাটা শেষ হলে উদযাপনটা আরো ভালো হতো। আচ্ছা, বাংলাদেশের এই দলটা আসলে কেমন? আমরা কয়েকজন সিনিয়র নেই এই মুহূর্তে দলে, বাংলাদেশের শক্তির জায়গাটায় আসলে কোন জায়গায় গিয়েছে, এটা আমার একটা প্রশ্ন। আর লাস্ট প্রশ্ন আমার একদমই, এটাও আমার পার্সোনাল, যে বাংলাদেশের মেয়েদের শারীরিক সক্ষমতা কিংবা ফিটনেস সেটা কি আসলে এশিয়ার শীর্ষ পর্যায়ের মতো কিনা? এশিয়ার শীর্ষ পর্যায়ের দেশগুলো তো আপনি জানেন, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া, ওরা, এখন ওদের সাথে তো আমাদের ভাবে খেলার সুযোগ হয় নাই। যাদের সাথে খেলছি মোটামুটি আমরা ভালোই রেজাল্ট করেছি সবগুলাতে, এখন ওদের সাথে খেলে আমাদের বুঝতে হবে যে আমাদের পজিশনটা কোথায় আছে। এশিয়ান কাপ সেই জন্য অপেক্ষা করছে। হ্যাঁ। আর লাস্ট প্রশ্ন ছিল যেটা, যে সিনিয়ররা না থাকাতে দলের উপর কোনো প্রভাব পড়ছে কিনা সরাসরি? আপনারা তো রেজাল্ট দেখলেই বুঝতে পারবেন। তার মানে পড়ছে না। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাদেরকে আরও একবার অভিনন্দন এবং শুভকামনা এশিয়ান কাপের জন্য। বাংলাদেশ অলিম্পিকে খেলুক, বিশ্বকাপে খেলুক, বাংলাদেশে এরকম আনন্দের উপলক্ষ আরও অনেকবার মেয়েরা নিয়ে আসুক, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি।